হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল। আবার আমি নিয়ে চলে এলাম ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। আজকে ভিডিওতে আমি আবার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ব্যাপারে বলবো। তো আজকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পার্ট 2 নিয়ে চলে এলাম। আমি আগের দিন তোমাদের সাথে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কাকে বলে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে কী কাজে লাগে, এই পুরো টোটাল একটা ইন্ট্রোডাকশান দিয়েছিলাম। ফিনান্স ফাংশন লাইক বেসিক 4টে ফাংশনের নাম বলেছিলাম: ইনভেস্টমেন্ট, investment or long-term asset mix decision, finance or capital mix decision, dividend or profit allocation decision, liquidity or short-term asset mix decision. তো এরপর বাদেও আমি বলেছিলাম ইনভেস্টমেন্ট ডিসিশন বা ক্যাপিটাল বাজেটিং, বা আরেকটা নাম হচ্ছে তোমার লং টার্ম মিক্স ডিসিশন কি কাজ করে। এবং লাস্টে আমি বলেছিলাম হচ্ছে ফিনান্সিং ডিসিশন। তোমরা ফাইন্যান্সিং ডিসিশনসের ব্যাপারে আমি অনেক কিছু বলেছিলাম, কিভাবে টাকা আসে, কোথা থেকে টাকা আসে, দ্য সোর্স টু কালেক্ট ফাইন্যান্স অফ দ্য ফার্ম। তো এখানেও আমি একটা জিনিস আগে থেকেই বলে রাখি, সেটা হচ্ছে আমি এখানে হঠাৎই খেয়াল করছি এখন যে এখানেও আজকে আমার ডিসিশনসের স্পেলিংটা ভুল আছে। তো যাই হোক, আমি আবার বলছি এক্সট্রিমলি সরি তোমাদের কাছে, ডিসিশনের স্পেলিংটা এখানেও ভুল আছে। আমি অনেক তাড়াহুড়ো করে পিপিটিগুলো বানাই, তো তার জন্য ভিডিও দেওয়ার জন্য, তো তার জন্য তোমাদের অনেক ভুল স্পেলিং হয়তো চলে আসে, তার জন্য এক্সট্রিমলি সরি টু অল অফ ইউ গাইস। তো আজকে আমি বেসিক্যালি বলেছিলাম তোমাদের আগের দিন যে ফিনান্স ফাংশন বা ডিসিশন, এইটাই কিন্তু বেসড অন দিস ডিসিশন, এই সাবজেক্টটা কিন্তু এই 4টে ডিসিশনের ওপরই বেস করে টোটালি রয়েছে। তো আমি আগের দিন তোমাদের যে দুটো ডিসিশন বলে দিয়েছিলাম, ইনভেস্টমেন্ট আর লং টার্ম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তোমাদের কারোর কোনো অসুবিধা হয়নি। আর যদিও বা না বুঝতে পারো, তাহলে ওই ভিডিওতে আমার ফিনান্স বলে একটা প্লেলিস্ট দেওয়া আছে চ্যানেলে, সেই প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখে যদি না বুঝতে পারো কমেন্ট করতে পারো, আমি কমেন্টসে তোমাদের আনসারগুলো দিয়ে দেবো। আর যদি আর সঙ্গে আজকে আমি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে লিকুইডিটি ডিসিশন। আর ইনভেস্টমেন্ট ডিসিশনও আমি আগের দিন বলেছিলাম, তার সাথে বলে দিয়েছিলাম ফিনান্সিং ডিসিশন। আজকে যেটা আরেকটা ইম্পর্টেন্ট ডিসিশন আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে দেখব, সেটা হচ্ছে লিকুইডিটি ডিসিশন। তো হোয়াট ইজ কারেন্ট অ্যাসেট বা লিকুইডিটি ডিসিশন বলতেই আমি প্রথমে লিকুইড কথাটার মানে কি। লিকুইড মানে ক্যাশ, আমার হাতে কতটা ক্যাশ রয়েছে, মানে লিকুইড ফর্মে মানি রয়েছে, এটাই। তো আমাকে দেখতে হবে কোম্পানি কতটা তার লিকুইড ফর্মে হাতে মানি রাখবে, বা কতটা সে ওটাকে ফার্দার মেশিনারি বা রিইনভেস্টমেন্ট করে দেবে মানিটা, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিসিশান। কোথায় ইম্পর্টেন্ট ডিসিশান সব কিছু আমি আসছি এক এক করে। তো আজকে প্রথমেই বলা হয়েছে কারেন্ট অ্যাসেট শুড বি ম্যানেজ এফিসিয়েন্টলি ফর সেফগার্ডিং দ্য ফার্ম অগেনস্ট দ্য ডেঞ্জার অফ ইলিকুইডিটি অ্যান্ড ইনসলভেন্সি। কারেন্ট অ্যাসেট বলতেই আমি প্রথমে কাদের বুঝি? কারেন্ট অ্যাসেট বলতেই আমি বুঝি ক্যাশ, ইনভেন্টারি, রিসিয়েবল, যে কোনো টাইপ অফ বিলস রিসিয়েবল, তো এগুলোকে কারেন্ট অ্যাসেট বলে। তো লিকুইডিটি ডিসিশনে যেটা প্রথম হচ্ছে, আমার কারেন্ট অ্যাসেট শুড বি ম্যানেজ এফিশিয়েন্টলি। কখন? যখন দরকার, ফার্মের তো দরকার হলো আজকে ফার্মের, লেটস টেক অ্যান এক্সাম্পল, যে ফার্মের আজকে তার দুটো মানে ফার্ম 100 টাকা নিল, 100 টাকার মধ্যে সে ফার্ম 90 টাকা, একটা টেক অ্যান এক্সাম্পল, 90 টাকা একটা ফিক্সড অ্যাসেটের পেছনে খরচা করে দিল, ইনভেস্টমেন্ট করলো, আর 100 টাকার মধ্যে 10 টাকা সে হাতে রাখলো। এই 10 টাকা কি সাফিসিয়েন্ট তার পুরো অর্গানাইজেশনের এমপ্লয়ীদের ক্যাশ পেমেন্ট করা, বা আরও যেগুলো ক্যাশ মোডে পেমেন্ট হয় সেগুলো করা? পসিবল না। সো আমাকে সেই ডিসিশনটা খুব এফিশিয়েন্টলি নিতে হবে, যাতে আমার ফার্মের ইলিকুইডিটি মানে ক্যাশ যেন পুরোপুরি শেষ হয়ে যায় না, ইনসলভেন্সি ডেপ্টেও যেন আমি না পড়ি, মানে দেউলিয়াও যেন না হয়ে যাই, আবার ইলিকুইডিটি পজিশনও যেন আমার ফার্মে না আসে, মানে বোথ আমার মানে ক্যাশটাকে এমনভাবে মেনটেন, আমার লিকুইড মানি টোটাল মানে আমাকে ব্যালেন্স করে লিকুইড মানি রাখতে হবে, যাতে আমার ক্যাশের যখন ফার্মের প্রয়োজন তখন যেন ক্যাশটা পাওয়া যায়, এটাই। এর পরের পয়েন্ট হচ্ছে ইনভেস্টমেন্ট ইন কারেক্ট অ্যাসেট এফেক্টস দ্য ফার্মস প্রফিটেবিলিটি, লিকুইডিটি অ্যান্ড রিস্ক। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ইনভেস্টমেন্ট। আমি যেটা বললাম যে 100 টাকা, অবভিয়াসলি 100 টাকার মধ্যে যদি আমি 90 টাকা একটা ফিক্সড অ্যাসেট কিনি বা মেশিনারি কিনি, ফিক্সড অ্যাসেট বলতে তোমরা বোঝো যে মেশিনারি,
বিল্ডিং, ল্যান্ড, এগুলোকে আমরা ফিক্সড অ্যাসেট বলি। তো আমি 100 টাকার মধ্যে ফিক্সড অ্যাসেটের পেছনে খরচা করলাম 90 টাকা, আর 10 টাকা আমি ক্যাশে রেখে দিলাম। তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে ফিক্সড অ্যাসেটের পেছনে যে আমি 90 টাকা খরচা করলাম, এর জন্য আমি একটা মেশিনারি কিনলাম। মেশিনারি আমার যদি ফ্যাক্টরিতে আমি একটা নতুন মেশিনারি কিনি, তাহলে অবশ্যই তার থেকে আমার প্রোডাকশান বাড়বে, তাহলে আমার প্রফিট বাড়বে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি যদি এইভাবে দেখি যে আমার প্রফিট বাড়লো ঠিকই, বাট আমার কিন্তু যখন ক্যাশ মোডে কোনো পেমেন্ট করতে হবে তখন কিন্তু আমার হাতে ক্যাশ নেই, তার মানে ইললিকুইড স্টেট চলে এলো আমার অর্গানাইজেশনে। মানে দুটোই, যেরকম আমার ইনভেস্টমেন্ট, মানে যেরকম আমার দুটো ক্ষেত্রেই কিন্তু আমার এফেক্ট পড়ছে। দেখো, প্রফিটও আমার এফেক্ট পড়ছে, যেরকম আমি একটা মেশিনারি যদি এক্সট্রা কিনি সেখানে আমার অবভিয়াসলি আমার প্রোডাকশান বাড়বে, আমার প্রফিট বাড়বে। বাট অন দ্য আদার হ্যান্ড আমার যে 100 টাকার মধ্যে 10 টাকা হাতে পড়ে গেলো, 10 টাকা দিয়ে কি এনাফ আমার অর্গানাইজেশনে পুরো সবাইকে স্যালারি দেওয়া, ওয়েজেস দেওয়া, লেবারদের সব কি হয়ে যাবে 10 টাকা দিয়ে? হবে না। তো আমাকে মেনটেন করতে হবে যে কোথায়, তার মানে কি বলতে চাইছে, একটা লিকুইডিটি মেনটেন করতে হবে কোথায়, কিভাবে আমি ক্যাশটাকে ব্যালেন্স করতে পারি, মানে মোড অফ মানে হাতে আমার ক্যাশটাও যেন এনাফ থাকে যাতে ইনলিকুইড স্টেট আমার অর্গানাইজেশনে না আসে। আরেকটা কথা, ইনভেস্টমেন্ট ইন কারেন্ট, এই লিকুইডিটি ডিসিশন কিন্তু বোথ প্রফিটেবিলিটি, লিকুইডিটি অ্যান্ড রিস্ক তিনটের ওপরই এফেক্ট করছে। তোমাদের আমি বুঝিয়ে দিলাম কীভাবে এফেক্ট করছে, তো এইভাবেই কিন্তু এফেক্ট করছে। তো এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট ইন কারেন্ট অ্যাসেট এফেক্টস দ্য ফার্মস প্রফিটেবিলিটি, লিকুইডিটি অ্যান্ড রিস্ক। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে আ কনফ্লিক্ট বিটুইন প্রফিটেবিলিটি অ্যান্ড লিকুইডিটি ওয়াইল ম্যানেজিং কারেন্ট অ্যাসেটস। ইফ দ্য ফার্ম ডাজ নট ইনভেস্ট sufficient in fund in current asset, it may becomes illiquid, but it would lose profitability as ideal current asset would not earn anything. এটাও একটা পয়েন্ট, এটাও একটা আমরা তাহলে কনফ্লিক্টে চলে আসছি। We are in a conflict that profitability and while maintaining between profitability and illiquidity. তো ম্যানেজিং কারেন্ট অ্যাসেট, তো আমার ফার্মের হাতে যদি ইফ আ ফার্ম ডাজ নট হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ড ইন কারেন্ট অ্যাসেট, আমার ফার্মের হাতে যদি কারেন্ট অ্যাসেট মানে ক্যাশ যদি বেশি না থাকে, তাহলে ওটা আমার ইলিকুইড স্টেট পজিশন হয়ে গেল। তো আমি এটাই এতক্ষণ বললাম যে আমার হাতে যদি না কারেন্ট অ্যাসেট থাকে, ক্যাশ থাকে, তাহলে আমার ওটা ক্যাশ পেমেন্ট, মোড অফ পেমেন্টের সময় কিন্তু বড়সড় প্রবলেমে পড়বো। অন দ্য আদার হ্যান্ড আমি যদি ক্যাশটাকেও ধরে বসে থাকি, তাহলে আমার ওটা কোনো, মানে আমি ধর এই সেম এক্সাম্পল, আমি 100 টাকা দিয়ে 100 টাকার মধ্যে 90 টাকা আমি ক্যাশে রেখে দিলাম, 10 টাকা দিয়ে কি মেশিনারি কেনা যায়? কেনা যায় না। তার মানে পুরো টোটাল আমি 100 টাকাটা ধরেই কেনা যায় না, আমি 100 টাকাটা ধরেই বসে রয়েছি। তো আমাকে এটাও কিন্তু প্রফিট বাড়ালো না, কারণ আমার প্রয়োজন একটা মেশিনারি, আমি কিন্তু খরচা করছি না। ভাবছি বাবা আমি যদি খরচা করি তাহলে আমার ইনলিকুইড স্টেট হয়ে যাবে, 100 টাকা তো আমার দিয়ে পুরোটাই ধরে রাখি, তার থেকে আমার যখন ইনলিকুইড স্টেট হবে আমি ওটাকে মেনটেন করতে পারবো। বাট না, আমাদের দুটোই মেনটেন করতে হবে। যখন আমাদের ক্যাশের দরকার, সেই মানে এই ডিসিশনটা এমনভাবেই নিতে হবে যাতে না অর্গানাইজেশন ইনলিকুইড পজিশানে আসে, না অর্গানাইজেশন সাফার করে ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ প্রফিট। আমাকে এই প্রফিট অ্যান্ড লিকুইডিটির মধ্যে কিন্তু খুব মানে ভেবেচিন্তে ডিসিশন নিয়ে আমাকে কিন্তু ব্যালেন্সটা মেনটেন করতে হবে, এটাই এখানে বলা আছে। দ্য প্রপার ট্রেড অফ মাস্ট বি অ্যাচিভ বিটুইন প্রফিটেবিলিটি অ্যান্ড লিকুইডিটি। মানে প্রপার ট্রেড অফ মানে হচ্ছে প্রপার ব্যালেন্স। আমি যেটা এক্ষুনি বললাম যে আমি যদি পুরো টাকাটা 100 টাকাটা হাতে ধরে ক্যাশ হিসাবে রেখে দিই, তাহলে আমার কিন্তু প্রফিটে এফেক্ট করবে, আমার কিন্তু তাহলে লিকুইড ফর্ম আছে কিন্তু প্রফিটে এফেক্ট করবে। আর আমি যদি অন দ্য আদার হ্যান্ড পুরো 90 টাকা বা 100 টাকাটা মেশিনারিতে দিয়ে দিই, তাহলে কিন্তু আমার লিকুইডিটিতে এফেক্ট করবে। তাহলে আমি সেজন্য একটা প্রপার ব্যালেন্স আমাকে মেনটেন করতে হবে, যাতে প্রফিটেবিলিটিতেও না সেরকম বাজে এফেক্ট করে, লিকুইডিটিতেও না সেরকম বাজে এফেক্ট করে। তো লাস্ট পয়েন্ট, financial manager estimate the firm's need for current asset and make sure that funds would be made available when needed. হ্যাঁ, এটা একটা ফিনান্সিয়াল ম্যানেজার যারা অর্গানাইজেশনে কাজ করে, এদের খুব একটা ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে তারা when the firm need current asset, they will have to determine and inform the manager when the firm needs current asset like cash, so that whenever firm need current asset or cash, they would be readily available in their hands. তার মানে যে ফার্ম যখনই কারেন্ট অ্যাসেটের প্রয়োজন হবে, ফিনান্সিয়াল ম্যানেজারের এটাই আগে থেকে এস্টিমেট করে রাখতে হবে। দে হ্যাভ টু এস্টিমেট বিফোর হ্যান্ড অনলি দ্যাট
the needs for current asset. When the firm needs current asset, because if they do not estimate or beforehand when the firm needs current asset, they will have to suffer a lot, because whenever the firm need current asset, the current asset will not be available in their hand, and it will affect the entire organization system. তো কি বললাম যে এটা ফিনান্সিয়াল ম্যানেজারের কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টাস্ক। এই লিকুইডিটি ডিসিশনটা কিন্তু ফিনান্সিয়াল ম্যানেজারের খুব ইম্পর্টেন্ট টাস্ক, কারণ প্রফিট লিকুইড দুটোই কিন্তু এফেক্ট করছে আমার। তাই আমাকে এটা কিন্তু খুব ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে। একটা ডিসিশন হয়ে গেলে সেটা কিন্তু টোটাল অর্গানাইজেশনের লস বা ভবিষ্যৎ ফিউচারে সাফার করার জন্য এনাফ। তাই আমাকে খুব ভালোভাবে ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে। তো এই হচ্ছে লিকুইডিটি ডিসিশন। এরপরে আমরা যেটায় আসছি সেটা হচ্ছে ডিভিডেন্ড ডিসিশন। ডিভিডেন্ড ডিসিশন আমরা যেটা বলতে সেটা হচ্ছে, প্রথমেই আমি ডিভিডেন্ড মানে কি, ডিভিডেন্ড মানেই হচ্ছে দ্য পোর্শন অফ দ্য প্রফিট which the firm after getting the profit, the portion of the profit which the firm gives to its shareholders as a dividend, it's known as a dividend. তো এই ডিভিডেন্ড ডিসিশনটা কতটা ফার্ম আজকে 50,000 টাকা, একটা এক্সাম্পল দিলাম, একটা অর্গানাইজেশন 50,000 টাকা তার ইয়ারলি প্রফিট এলো। এবার ম্যানেজারের এটা ডিসিশন দেখতে হবে যে 50,000-এর মধ্যে কতটা সে ফার্দার রিইনভেস্ট করে দেবে কোনো প্রজেক্টে, আর কতটা প্রফিট সে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড হিসাবে দেবে। এটা কিন্তু ডিভিডেন্ড ডিসিশনের মধ্যে পড়ে। এটা ফিনান্সিয়াল ম্যানেজারের খুব ইম্পর্টেন্ট টাস্ক। The first point is that the financial manager must decide whether the firm should distribute all the profit or retain them, or distributed a portion and retain the balance. Yes, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সেটা হচ্ছে আমি এক্ষুনি বললাম ফিনান্সিয়াল ম্যানেজারের এই ডিভিডেন্ড ডিসিশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ডিসিশন ফিনান্সিয়াল ম্যানেজারের ক্ষেত্রে। তারা ডিসাইড করবে আমার ওই 50,000-এর মধ্যে আমি যদি ভাবি যে 25 মানে 25,000 টাকা আমি ডিভিডেন্ড দিয়ে দেবো, 25,000 টাকা আমি রিইনভেস্ট করে দেবো। এখানে আমি ভাবতেই পারি যে আমার এখন কোনো রিইনভেস্টমেন্ট বা আমার ফার্দার কোনো নিউ প্রজেক্ট নেই, তো আমি ওটাকে রিইনভেস্ট কেন করব? তাহলে আমি ওখানে 20,000 টাকা রিইনভেস্ট কম করে, আমি 20,000 টাকা রিইনভেস্টমেন্ট করছি কম করে, আর বাদবাকি যে টাকাটা থাকছে 30,000 টাকা সেটাকে আমি শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড হিসাবে এবছর দিয়ে দিচ্ছি। এই ডিসিশনটা কিন্তু একটা ফিনান্সিয়াল ম্যানেজারের খুব ইম্পর্টেন্ট, কারণ এই ডিসিশনটার ওপর অনেকটা শেয়ার হোল্ডার ওয়েলথ ভ্যালু, ম্যাক্সিমাইজেশন অফ শেয়ার হোল্ডার্স ভ্যালু, এগুলো সব ডিপেন্ড করে। প্লাস এটা কিন্তু শেয়ার হোল্ডারদের ওপর একটা ইম্প্যাক্টও ফেলে। সো এই নেক্সট পয়েন্টটাই দেখো, লাইক দ্য ডেপথ পলিসি, ডিভিডেন্ড পলিসি শুড ডিটারমাইন ইন টার্মস অফ ইটস ইম্প্যাক্ট অন দ্য শেয়ার হোল্ডার্স ভ্যালু। আমি এক্ষুনি বললাম যে এই ডিসিশনের ওপর কিন্তু শেয়ার হোল্ডার্স ভ্যালু ইম্প্যাক্ট পড়ে, মানে একটা এফেক্ট পড়ে। একটা শেয়ার হোল্ডার দেখছে যে তোমার হিউজ প্রফিট হচ্ছে, বাট তুমি তাদের হিউজ প্রফিট হয়েছে, মানে এনাফ প্রফিট হয়েছে, বাট তুমি সেটাকে পুরোটাই রিইনভেস্ট করে দিলে, তো শেয়ার হোল্ডার তো এটা এফেক্ট পড়তেই পারে। আবার তুমি ওটাকে পুরোটাই ডিভিডেন্ড দিয়ে দিলে, তাহলে তুমি রিইনভেস্টমেন্ট করবে কি? তাই তোমাকে এখানে প্রপার মেনটেন করতে হবে দুটো, কিন্তু ব্যালেন্স প্রপার ব্যালেন্স রাখতে হবে দুটো, যে কতটা আমি ডিভিডেন্ড দেবো, কতটা আমি রিইনভেস্টমেন্ট করব। অপটিমাম ডিভিডেন্ড পলিসি ইজ দ্যাট ম্যাক্সিমাইজ দ্য মার্কেট ভ্যালু অফ ফার্ম শেয়ার্স। একটা অপটিমাম, একটা প্রপার ব্যালেন্স যদি ডিভিডেন্ড পলিসিতে না হয়, একটা সুন্দর ডিভিডেন্ড পলিসি যদি তৈরি করা হয়, তাহলে সেটা কিন্তু ফার্মসের শেয়ার ভ্যালুর ওপর মানে এফেক্ট পড়ে। কী করে? ফার্মসের শেয়ার ভ্যালু দেখবে বাড়ে। তার মানে কি? তারা একটা প্রপারলি টেকেন ডিভিডেন্ড ডিসিশন নিতে পেরেছে, যে যাতে দেখবে তোমরা যখনই ফার্মস তখন কি মনে করবে যে ডিভিডেন্ড ডিসিশন, তার মানে তারা ভালো নিয়েছে, যার জন্য ফার্ম মার্কেট ভ্যালু অফ শেয়ার্সের ওপর কিন্তু বা মার্কেট ভ্যালু অফ শেয়ার্স কিন্তু ইনক্রিজ করতে থাকে। ফিনান্সিয়াল ম্যানেজার মাস্ট ডিটারমাইন দ্য অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও। এটা খুব একটা নতুন টার্ম হয়তো তোমাদের কাছে, দ্যাট ইজ অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও। এটা তোমাদের কাছে নতুন টার্ম। তো এইটা নিয়ে বলি যে একটা ফিনান্সিয়াল ম্যানেজারের ডিটারমাইন করতে হবে অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও কাকে বলে।
এটা হচ্ছে হাউ মাচ পার্সেন্ট অফ ডিভিডেন্ড পে আউট অফ দ্য আর্নিংস, মানে আমি কতটা আমার প্রফিটের থেকে কতটা ডিভিডেন্ড দেব আউট অফ আর্নিংস, মানে আমি একটা প্রফিটটাই কিন্তু অর্গানাইজেশনের কাছে আর্নিংস। প্রফিট ইজ অনলি কনসিডার্ড অ্যাজ আর্নিংস ফর দ্য অর্গানাইজেশন। সো তার মধ্যে থেকে আমি কতটা ডিভিডেন্ড, কত পার্সেন্ট ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের দেবো, সেটা কিন্তু অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও, আর সেটা ডিটারমাইন করে একটা ফিনান্সিয়াল ম্যানেজার। এটাও কিন্তু ফিনান্সিয়াল ম্যানেজারদের খুব একটা বড় কাজ। The payout ratio is equal to the percentage of dividend to earnings available to shareholders liquidity decision. তাহলে এটাও এটা, the payout ratio is equal to percentage of dividend to earnings available to, payout ratio কাকে, percentage of dividend to earnings available to shareholders, মানে পার্সেন্টেজ, কতটা পার্সেন্ট আমি ডিভিডেন্ড আমার আর্নিংস থেকে শেয়ার হোল্ডারদের কাছে দেবো, সেটাই পে আউট রেশিও। আমি এক্ষুনি বললাম এটা ভালো একটা, এটা খুব ইম্প্যাক্ট পড়ে শেয়ার হোল্ডার্সদের ওপর, ভ্যালুর ওপর। আর এটা কিন্তু এটাও একটা ভালো ডিসিশন, যদি অপটিমাম ডিভিডেন্ড পলিসি যদি তোমরা নিতে পারে কোনো অর্গানাইজেশন, তাহলে সেটা কিন্তু ফার্ম শেয়ার ভ্যালুর ওপরও ইম্প্যাক্ট পড়ে, শেয়ার ভ্যালু বাড়ে, আরও মানে একটা গুড ইমেজ ফার্মের শেয়ার মার্কেটে তৈরি হয়। তো এটাই হচ্ছে কথা। তো এই ডিভিডেন্ড ডিসিশনটাও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন, লাইক লিকুইডিটি ডিসিশন, লাইক ফিনান্স ডিসিশন, লাইক ইনভেস্টমেন্ট ডিসিশন। এর সাথে এই ডিভিডেন্ড ডিসিশনটার ওপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে অর্গানাইজেশনে। আর এটা ফিনান্সিয়াল ম্যানেজারদের, প্রত্যেকটা ফিনান্সিয়াল ম্যানেজারদের এই ডিসিশনগুলো কিন্তু খুব কেয়ারফুল, উইদাউট এনি মিস্টেক, খুব ভালোভাবে নেওয়া উচিত, যাতে কোনো রকম অর্গানাইজেশনে ফার্দার কোনো রকম প্রবলেম যেন ইন ফিউচার না হয়। এটাই। এরপরে যেটা আমরা চলে আসছি সেটা হচ্ছে ফিনান্সিয়াল রোল, ফিনান্সিয়াল ম্যানেজার্স রোল। হ্যাঁ, এইবার আমরা চলে আসি ফিনান্সিয়াল ম্যানেজার্সদের রোল কী কী। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রেজিং অফ ফান্ডস। হ্যাঁ, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল অফ আ ফিনান্সিয়াল ম্যানেজার। কি, আমার ফান্ডটা কোথা থেকে আসবে? আমি আগের দিনই বললাম এটা ফিন্যান্স ডিসিশনের মধ্যে পড়ে, যেটা হচ্ছে আমার ফান্ডটা কোথা থেকে আসবে, কিভাবে আসবে, কোন সোর্সে আসবে, কখন আসবে, এটা কিন্তু সবটাই পুরোটাই কিন্তু ফিনান্সিয়াল রেজিং অফ ফান্ডস, কীভাবে ফান্ডটা আমার আসবে, এটাই হচ্ছে কিভাবে আসবে, কখন আসবে, কোথা থেকে আসবে, এগুলো সব কিছুই কিন্তু একটা ফিনান্সিয়াল ম্যানেজারের রোলের মধ্যে পড়ে। নাম্বার 2, অ্যালোকেশন অফ ফান্ডস। এবার ফান্ডটা তো আমার এসে গেল, এটা 50,000 টাকা আমার কাছে চলে এলো, আমি তুলে নিলাম মার্কেট থেকে। নেওয়ার পর এটা আমি নিয়ে, আমি যদি এখন কোনো ফিনান্সিয়াল ম্যানেজার ওই পুরো টাকাটা নিয়ে, কোম্পানি জানলো না, সে নিজের পার্সোনাল এক্সপেন্স লাইক মুভি এন্টারটেনমেন্ট, লাইক নিজের পার্সোনাল ট্রাভেলিং এক্সপেন্স, এইসব করে উড়িয়ে দিল, এটা কখনোই মানা যায় না। এটা কিন্তু তখনই ফিনান্সিয়াল ম্যানেজারের টপ ম্যানেজমেন্ট লেভেল পুরো চেপে ধরবে এবং ফিনান্সিয়াল ম্যানেজারকে মেবি স্যাক করা হতে পারে। তো এই অ্যালোকেশন অফ ফান্ডস, মানে ফান্ডসটা আসার পর প্রপার অ্যালোকেশন, কোথায় কোথায় আমি কোন প্রজেক্টে ইনভেস্ট করলে যাতে আমার অর্গানাইজেশনে বেনিফিট হয়, সেগুলোও কিন্তু ফিনান্সিয়াল ম্যানেজারের ইম্পর্টেন্ট টাস্ক। নাম্বার 3, প্রফিট প্ল্যানিং। প্রফিট প্ল্যানিংও একটা ইম্পর্টেন্ট ডিসিশন, কারণ ইট ইজ দ্য অপারেটিং ডিসিশন ইন দ্য এরিয়া অফ প্রাইসিং, কস্ট, ভলিউম অফ আউটপুট অ্যান্ড ফার্ম সিলেকশন অফ প্রোডাকশন লাইন। তো প্রফিটটা কীভাবে আসবে, যে এটা একটা অপারেটিং ডিসিশন, যেখানে প্রাইসিং, কীভাবে প্রাইস একটা, তারা যদি সার্ভিস ইন্ডাস্ট্রি বা হয় তাহলে তার কীভাবে সার্ভিসের প্রাইস ঠিক করা হবে, কস্ট, ভলিউম অফ আউটপুট, কতটা সার্ভিস, আর যদি প্রোডাক্ট মানে গুডস রিলেটেড ইন্ডাস্ট্রি হয় তাহলে কীভাবে গুডসগুলো প্রাইসিং করা হবে। ইটস লাইক অপারেটিং ডিসিশন, যে প্রাইসিং কীভাবে করা হবে, তার কস্ট কতটা হবে, কতটা ভলিউম অফ আউটপুট ইনক্লুড করে ইনপুট মানে আউটপুট দিয়ে কতটা ভলিউম অফ ইনপুট দিয়ে আউটপুট বানানো হবে, ফার্মস সিলেকশন অফ প্রোডাকশন লাইন, কোন প্রোডাকশন লাইনে আমি প্রোডাকশানটা করলে সেটা বেটার হবে, এগুলো সবই কিন্তু প্রফিট প্ল্যানিং। তার কেন, এগুলো থেকেই আমার প্রফিট হবে। আমি যদি আজকে ঠিকঠাক আমি বেশি টাকার ইনপুট দিয়ে ভলিউম অফ আউটপুট আমার প্রোডাকশান কম হচ্ছে, তাহলে কি এটা আমার কাছে লস? তখন এটা ফিনান্সিয়াল ম্যানেজারেরও কিন্তু একটা কাজ, যে আমাকে ওভারঅল ফিনান্সিয়াল ম্যানেজারেরও এটা ওভারঅল পুরোটাই একটা কাজ
কারণ ফিনান্স আফটার মার্কেটিং, ফিনান্স মানে পুরো মার্কেটিংটাকে সেল করে যখন প্রোডাক্টটা মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ শেষ হয়ে যায়, মেন ফাংশন কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টের, কারণ ফিনান্স তো টাকা দেবে। ফিনান্স তার মানে কি, ফিনান্স দেখবে যে মার্কেটিংয়ের কোথায় কী প্রাইসে ঠিক করেছে, ওটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফিনান্স ডিপার্টমেন্টও কিন্তু মানে ইন্টারফেয়ার করবে মার্কেটিং ডিপার্টমেন্ট, কারণ মার্কেটিং ডিপার্টমেন্ট ধরো এখন একটা প্রোডাক্ট সেল করতে পারছে না, কারণ ফিনান্স ডিপার্টমেন্ট তখন ইন্টারফেয়ার করে দেখলো যে ওর প্রাইসিং ঠিকঠাক হচ্ছে না, তারপর হচ্ছে ওর কস্ট ঠিকঠাক হচ্ছে না, ইনপুট বেশি হয়ে যাচ্ছে, প্রোডাকশান কম হচ্ছে, তার জন্য লস হচ্ছে, এগুলো কিন্তু ফিনান্সিয়াল ডিপার্টমেন্টও এন্টার করে, বা ফিনান্সিয়াল ম্যানেজারও কিন্তু দেখবে যে এগুলো কেন হচ্ছে। আমি যে ফিনান্স করে দিলাম আমার গল্প শেষ হয়ে গেল তা নয়, ফিনান্স ম্যানেজারকেও দেখতে হবে যে কোথায় আমার লস হচ্ছে, কেন আমার লস হচ্ছে, প্রত্যেক বছর কেন আমার লস হচ্ছে, এটাও কিন্তু ফিনান্সিয়াল ম্যানেজারের দেখার কর্তব্য, মানে রেসপন্সিবিলিটি। আন্ডারস্ট্যান্ডিং ক্যাপিটাল মার্কেট. To deal with the capital market, the firm's equities are traded. The financial manager should fully understand the operation of capital market and the way in which securities are valued, and also know how risk is measured in the capital market. একটা ফিনান্সিয়াল ম্যানেজারের কিন্তু এটাও ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে কিন্তু নলেজ থাকা উচিত, কারণ ক্যাপিটাল মার্কেটেই যদি তার নলেজ না থাকে তো ক্যাপিটাল মার্কেট মানে মেইন তো আমাদের শেয়ার হোল্ডার্সদের সঙ্গে রিলেশান, সেখানেই যদি আমার শেয়ার ট্রেডেরেই যদি আমি যা জানি কোনো শেয়ার মার্কেটের ব্যাপারেই আমার কিছু নলেজ নেই, আমি ফিনান্সিয়াল ম্যানেজার হয়ে লিকুইডিটি ডিসিশন, ডিভিডেন্ড ডিসিশন নেব কী করে? আমি তো জানিই না, আমি জানি না আমার একটা শেয়ার হ্যাভক দামে বিক্রি হচ্ছে, বা এবার একটা শেয়ার মানে খুব কম দামে বিক্রি হচ্ছে, হ্যাভক না কম দামে বিক্রি হচ্ছে, তো আমি জানি না, আমার কোনো আইডিয়াই নেই, আমি মানে স্টক মার্কেটে কোনো আইডিয়াই নেই, তা আমি ফিনান্সিয়াল ম্যানেজার হয়ে বসে রয়েছি কোম্পানি, সেটা হয়তো স্টক ট্রেডিং কোম্পানি কোনো, তো আমি তো লস খাবো আমার। তাই ফিনান্সিয়াল ম্যানেজারদের আন্ডারস্ট্যান্ডিং ক্যাপিটাল মার্কেটটা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে, ইনডেপথ অ্যানালিসিস করে ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে তাদের কিন্তু জানতে হবে, কারণ ক্যাপিটাল মার্কেটে শুধু যে ট্রেড হয় তা নয়, ট্রেডের যে রিস্ক, প্রফিট, বেনিফিট সব জানতে হবে, ডেপথ অ্যানালিসিস করতে হবে ক্যাপিটাল মার্কেট, তবেই কিন্তু ফিনান্সিয়াল ম্যানেজার সে ফিনান্সিয়াল ম্যানেজারের রোলটা পাবে, কারণ এতগুলো কাজ কিন্তু ফিনান্সিয়াল ম্যানেজারকে দেখতে হয়। হ্যাঁ, অবভিয়াসলি তোমরা বলতে পারো যে একটা ফিনান্সিয়াল ম্যানেজার কি সব দেখে, না 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 না, অবভিয়াসলি না, আলাদা আলাদা আছে, কিন্তু প্রত্যেকটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে রোলে তাকে অ্যাসাইন করা হবে সেটা কিন্তু তার রোল ব্যাপারে সে কিন্তু প্রপারলি মানে তাকে জেনে রাখতে হবে তার রোলটার ব্যাপারে। He should be well equipped with that role. He should know all the possibilities and the outcomes of that responsibility. তাকে কিন্তু জানতে হবে যে প্রত্যেকটা রোল তাকে কিন্তু যেই রোলে তাকে অ্যাসাইন করা হবে তার ব্যাপারে। আমি এখন আমাকে দেওয়া হলো রেজিং আপ ফান্ডস, আমি রেজিং আপ ফান্ডস কী করে তুলবো তা মাথা চুলকিয়ে যাচ্ছি, সারাদিন ধরে ভেবে গেলাম, বছরের পর বছর ভেবে গেলাম এটা কি হতে পারে। এখন যে কম্পিটিশান, যে লেভেল অফ কম্পিটিশান মার্কেটে হচ্ছে, তোমায় হার্ডলি 3-4 দিনের মধ্যে এমন একটা ডিসিশান নিতে হবে, আইদার খারাপ নইলে ভালো, সে বহুত ডিপার্টমেন্টের মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এইচআর হোক, ফিনান্স হোক, মার্কেটিং হোক, এটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারি করে না, কিন্তু এখন কী লেভেল অফ কম্পিটিশান মার্কেটে হচ্ছে তার জন্য আমাকে টুরুক মানে 1 সেকেন্ড কি 1 সেকেন্ডটা আমরা কথার কথা বলি, 3 দিন 4 দিন 1 উইকের মধ্যে আমাকে একটা ডিসিশান নিয়ে আমাকে বসের কাছে দিয়ে দিতে হবে যে না স্যার এই ডিসিশানটা নিন, এবার এই ডিসিশানটার ভালো খারাপ ইম্প্যাক্ট যখন পড়বে তো সেই হিসাবে রিয়াকশান হবে। ভালো হলে অবভিয়াসলি বস আমাকে নিয়ে আমাকে প্রেজ করবে, আমাকে অ্যাওয়ার্ড দিতে পারে, আমাকে প্রমোশন দিতে পারে, বাট অন দ্য আদার হ্যান্ড যদি খারাপ হয় আমাকে গালাগালি দিতে পারে, আমাকে স্যাক করতে পারে। তো ফিনান্সিয়াল রোল ম্যানেজারের রোলটা কিন্তু ইজি নয়। দে শুড বি ওয়েল অ্যাওয়্যার অফ দেয়ার রেসপন্সিবিলিটিস, যে রোলে তাকে অ্যাসাইন করা হচ্ছে তার ব্যাপারে কিন্তু তাকে ইনডেপথ অ্যানালিসিস রাখতে হবে। এই না যে আমি রেজিং অফ ফান্ডস জানি না, আমি ক্যাপিটাল মার্কেট জানি, আমাকে ক্যাপিটাল মার্কেটে দিন, এইভাবে কি অর্গানাইজেশন দেবে, কোম্পানি দেবে কোনো না। কোম্পানি দেখবে তোমার এই ফিনান্সিয়াল ম্যানেজারের রোল আছে, এই হচ্ছে তোমার ইনডেপথ আছে, এই হিসাবে তোমাকে যে কোনো রোলে আমি দিতে পারি, তোমাকে তার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, এটাই হচ্ছে কথা। তো আমি আজকে আর ভিডিওটা বড় করব না, এই হচ্ছে আমাদের আজকের টপিক ছিল। আমি আবারও বলছি তোমাদের যে তোমাদের যদি
কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আমাকে যদি তোমরা ফিডব্যাক না দাও তাহলে আমি বুঝবো কী করে তোমাদের কোথায় মানে প্রবলেম হচ্ছে। আরেকটা কথা, আমি যে এই যে 4টে ডিসিশন বললাম, দ্যাট ইজ ইনভেস্টমেন্ট অর লং টার্ম অ্যাসেট মিক্স ডিসিশন অর ক্যাপিটাল বাজেটিং, financing or capital mix decision, dividend or profit allocation decision, and liquidity or short term mix decision। এই 4টে ডিসিশনকে কিন্তু তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যেগুলো বলেছি বোঝো, কারণ এই 4টের ওপর বেস করে কিন্তু আমরা টোটাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টটাকে পড়বো। তো এই ফান্ডা, এই গোড়াটাই, এইটাই বেসিক ফান্ডা। এই বেসিক ফান্ডাটাই যদি তোমরা না বোঝো তাহলে কিন্তু পরবর্তীকালে যখন সাম আসবে বা আরও ইনডেপথ অ্যানালিসিস আমরা করব তখন কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো আমি রিকোয়েস্ট যে কোনো রকম প্রবলেম হলে কারোর তোমরা আমাকে জানাও ফিডব্যাকে, আমি তাদের প্রত্যেকজনকেই আমি আলাদা আলাদা করে বলে দেবো, সব বুঝিয়ে দেবো। বাট এইটাই কিন্তু, এই 4টে ডিসিশনই মাথায় রাখবে যে বেস করেই কিন্তু তোমাদের পুরো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পেপারটা আসবে। সো প্লিজ এই 4টে ডিসিশনকে বোঝার চেষ্টা করো। আর ফিনান্সিয়াল ম্যানেজারের রোল, এটা একটা কোশ্চেন তোমাদের আসতেই পারে, হোয়াট ইজ ফিনান্সিয়াল ম্যানেজারের রোল। এইভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে অবভিয়াসলি ফুল মার্কস পাবে, কারণ এই 4টে রোলই কিন্তু ফিনান্সিয়াল ম্যানেজারে বেসিক্যালি হয়। এর বাইরেও অনেক রোল আছে, অনেক বুকে অনেকভাবে দেওয়া আছে, দেখে নিতেই পারো। বাট এই 4টে রোলের ওপরই কিন্তু ফিনান্সিয়াল ম্যানেজারকে অ্যাসাইন করা হয়। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা। আর যদি না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও আমাকে ফিডব্যাক। আমি বারবার বলছি কমেন্টস করে ফিডব্যাক দাও, নেগেটিভ পজিটিভ যাই হোক। তো চলো, সবাইকে টাটা। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ বড় করে ভিডিও করলে মানে তোমাদেরই বোরিং লাগবে। তো আমি পার্টে পার্টে ভিডিও করব, অনেকগুলো ভিডিও আসবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ব্যাপারে, যাতে তোমাদের বোরিং না লাগে, বুঝতেও পারো। সো চলো, সবাই ভালো থেকো, আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।